আসসালামু আলাইকুম সবাইকে। চিটাগং ইউনিভার্সিটি ২০২৫-২৬ ভর্তি পরীক্ষার ম্যাথ এমসিকিউ সলভ ক্লাসে সবাইকে স্বাগতম। তো ম্যাথ কোশ্চেনটা কিন্তু অনেক বেশি সহজ হয়েছে। তো আশা করি তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হয়েছে এবং তোমাদের ফলাফলটাও আশানুরূপ হবে। তো চলো আমরা ম্যাথগুলা সলভ করে ফেলি। তো এইখানে আমি শুধুমাত্র ম্যাথগুলা লিখে দিছি আরকি। অপশন যেগুলো ছিল সেগুলা দেই নাই। তোমাদের বোঝার সুবিধার্থে এখানে ১ নাম্বার ম্যাথের অ্যান্সার কোনটা হবে সেটা লিখে দিছি। আমরা সলভ করে দিচ্ছি, অপশন দেই নাই আরকি। আচ্ছা, যেমন আমাকে বলছে, প্রথম ম্যাথটা বলছে যে এ ও বি দুটি ঘটনা এবং পি অফ এ ইজ ইকুয়াল টু 0.7, পি অফ বি ইজ ইকুয়াল টু 0.4, পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু 0.8 হয়, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কত? এটা কিন্তু এই সূত্রটা কিন্তু প্রবাবিলিটিতে তোমরা সবাই পড়ে আসছো। পি অফ এ ইউনিয়ন বি এটা হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তোমাকে কিন্তু আসলে এইখান থেকে পি অফ এ ইন্টারসেকশন বি বের করতে বলছে। তো এইটা যদি ভাই আমরা জাস্ট এই পাশে নিয়ে আসি, পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। ম্যাথটা কিন্তু খুবই সহজ ম্যাথ, জাস্ট মান বসায় ক্যালকুলেশন করো। দেখো পি অফ এ কত দেওয়া আছে 0.7, 0.7, পি অফ বি কত দেওয়া আছে 0.4 মাইনাস এই ইন্টারসেকশন 0.8। তো তুমি দেখেই বুঝতে পারতেছো 0.7 আর 0.4 মানে হচ্ছে 1.1 মাইনাস 0.8, তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে হচ্ছে 0.3। সুতরাং এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 0.3, যেটা তোমাদের প্রশ্নে এ নাম্বার অপশনে ছিল। আচ্ছা, তো পরের যে ম্যাথটা দেওয়া আছে ইন্টিগ্রেশনের একটা ম্যাথ, দেখো কি বলছে। এইটার ইন্টিগ্রেশন কত? এইটার ইন্টিগ্রেশন করার আগে জাস্ট এটাকে আমরা এইভাবে দুইটা ভাগে ভাগ করে লিখতে পারি। সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটাকে ভাঙায় লিখলে সুবিধা হয় আর কি ইন্টিগ্রেট করতে। দেখো এই যে বেস সেম আছে, গুণের সময় পাওয়ারটা কি হবে? যোগ হবে। তার মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স। ওকে, এখন আমরা ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরলাম, তাহলে ডিজেড ইজ ইকুয়াল টু কি আসতেছে? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আমাদের কাজ শেষ। দেখো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এটা মানে হচ্ছে ডিজেড, আর ই টু দি পাওয়ার এক্স কে কি ধরছি? জেড। তাহলে আমাদের বিষয়টা কেমন আসতেছে? ই টু দি পাওয়ার জেড, আর এই অংশটা হচ্ছে ডিজেড, অর্থাৎ ই টু দি পাওয়ার জেড প্লাস সি। জেড এর মান আমরা ধরছিলাম হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। আমরা যদি মানটা বসাই ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের এই ম্যাথটার অ্যান্সার 2 নাম্বার, যেটা তোমাদের অপশন এ তে দেওয়া ছিল। অপশন এ তে দেওয়া ছিল। আচ্ছা, এরপরে আসো 3 নাম্বার যে ম্যাথটা, দেখো কি বলছে। 3 নাম্বার ম্যাথ জটিল সংখ্যা থেকে আসছে, খুবই সহজ একটি ম্যাথ। সেটা হচ্ছে আমরা জানি ওমেগা এর মান হচ্ছে দেখতে এরকম। ওমেগা এর মান হচ্ছে -1 প্লাস √/-3 ডিভাইডেড বাই 2। আর হচ্ছে ওমেগা স্কোয়ারের মানে জাস্ট এখানে একটা মাইনাস আছে, সেটা আর আমি লিখলাম না এখানে। তার মানে এটা দেখতে অনেকটাই ওমেগার মতো, কিন্তু এটা কিন্তু আসলে ওমেগা না। তার মানে এই বিষয়টাকে আমরা সুন্দর করে এরকম লিখতে পারি -1 প্লাস √/-3 ডিভাইডেড বাই 2। একটা 2 থাকলে আমাদের সুবিধা, ওমেগা লিখতে পারবো। তার পাওয়ার আছে হচ্ছে 4। তাহলে এইখানে তো এই অংশটা ছিল, কিন্তু নিচের যে 2 এটা কিন্তু ছিল না। পাওয়ার কত আছে ভাই? 4। 2 টু দি পাওয়ার 4 মানে 16। তার মানে তুমি কিন্তু নিচে এক্সট্রা করে একটা 16 লিখছো পাওয়ার থাকার কারণে, তাহলে এখানে একটা 16 দিয়ে গুণ করে দিবা। সেম কথা এটার ক্ষেত্রে -1 মাইনাস √/-3 ডিভাইডেড বাই 2, পাওয়ার হচ্ছে 4। এখানেও তুমি একটা 16 দিয়ে গুণ করে দিবা। শেষ, কাজ শেষ। এটা হচ্ছে ওমেগা, 16 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, অর্থাৎ 16 ওমেগা টু দি পাওয়ার 8। আমরা যদি 16 কমন নেই, খেয়াল করো ওমেগা টু দি পাওয়ার 4 যে কথা, ওমেগা সেম কথা, 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকতেছে হচ্ছে 1, প্লাস ওমেগা টু দি পাওয়ার 8 যে কথা, ওমেগা স্কোয়ার সেম কথা। আর তোমরা তো সবাই জানো 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা মানে কত জানো? 0। সুতরাং ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটার মান কত? -1। তুমি যদি এখানে -1 দ্বারা গুণ করো তাহলে আসতেছে হচ্ছে -16। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে -16। এইটা তোমাদের অপশন ডি তে দেওয়া ছিল। 3 নাম্বার ম্যাথের অ্যান্সার হচ্ছে -16। 4 নাম্বার যে প্রশ্নটা আছে, এত এর বিস্তৃতিতে কততম পদে x⁻10 আছে? তো এই টাইপের ম্যাথ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও কিন্তু আসছিল। জাস্ট ছিল হচ্ছে কততম পদ এক্স বর্জিত। এখানে আছে কততম পদে x⁻10 আছে। আচ্ছা, এটার অ্যান্সারটা মনে হয় সি নাম্বার অপশনে আছে আর কি। অ্যান্সার হচ্ছে সি নাম্বার অপশনে আছে। তো আমরা যদি ম্যাথটা সলভ করার জন্য ধরলাম r+1তম পদে x⁻10 আছে, এটা আমরা ধরে নিই r+1তম পদে x⁻10 আছে।
তো আর এর মান বের করার শর্টকাট টেকনিকটা হচ্ছে, দেখো এখানে প্রথমে আমরা এই এনটাকে দিয়ে এই ভিতরের যে প্রথম যে পাওয়ারটা আছে সেটা গুণ করবো, 14 দুগুণা 28 মাইনাস, যদি বলতো এক্স বর্জিত তাহলে এখানে হয়তো 0, কিন্তু আমাকে বলছে এক্স টু দি পাওয়ার 10, অর্থাৎ পাওয়ারটা আছে হচ্ছে 10, অর্থাৎ এই 10টা কি হবে, মাইনাস হবে, ডিভাইডেড বাই নিচে হবে হচ্ছে 2, এইখানে আছে হচ্ছে 2 মাইনাস, এইখানে কত আছে -1, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে +1। ওকে, এক্স ইনভার্স উপরে নিয়ে গেলে এক্স ইনভার্স তাহলে -1 হয়। এখন দেখো তাহলে আমাদের কত আসতেছে আসলে 18 ডিভাইডেড বাই 3, 18 ডিভাইডেড বাই 3 মানে হচ্ছে 6, অর্থাৎ 6 + 1, আর এর মান পেয়ে গেছি আমরা 6, তার মানে 6 + 1 তম পদ এক্স বর্জিত, অর্থাৎ 7তম পদটা, সরি 7তম পদটা হবে হচ্ছে 7তম পদে এক্স টু দি পাওয়ার 10 আছে, এক্স বর্জিত না, এক্স টু দি পাওয়ার 10 আছে, সুতরাং এটা তোমাদের সি নাম্বার অপশনে আছে। আচ্ছা, তারপরের ম্যাথটা আমরা একটু দেখি, তারপরের ম্যাথটা কি বলছে, এত সমীকরণে পি এর মান কত হলে মূল দুইটি জটিল হবে। একটা দ্বিঘাত সমীকরণের মূল দুইটা জটিল হওয়ার শর্ত কিন্তু আমরা পড়ে আসছি, নিশ্চায়কের মান অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 থেকে ছোট হবে, লেস দেন 0। তো দেখো এখানে বি মানে কত, -4, -4 কে স্কোয়ার করলে হয় -16, -4 ইন্টু এ কত আমাদের এখানে পি, সি কত 3, লেস দেন 0। তো এখানে আসলো হচ্ছে -12p লেস দেন -16। তো তুমি যদি পি এর মানটা বের করতে চাও -12 দ্বারা যদি ভাগ করো তাহলে অসমতার চিহ্নটা ঘুরে যাবে, পি ইজ গ্রেটার দেন 16 ডিভাইডেড বাই 12, সুতরাং পি ইজ গ্রেটার দেন 4 ডিভাইডেড বাই 3। তাহলে এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে পি ইজ গ্রেটার দেন 4 ডিভাইডেড বাই 3, এটা তোমাদের বি নাম্বার অপশনে আছে, পি ইজ গ্রেটার দেন 4 ডিভাইডেড বাই 3। 6 নাম্বার যে ম্যাথটা আছে দেখো কি বলছে, 6 নাম্বার যে ম্যাথটা আছে যে একটি ট্রেন অচল অবস্থা হতে, মানে স্থির অবস্থা হতে আর কি, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে শুরু করার পর ঘন্টায় 72 কিলোমিটার বেগ প্রাপ্ত হতে কত সময় লাগবে। খুবই সহজ ম্যাথ না? তার মানে এখানে আদি বেগ ইউ বলে দিছে হচ্ছে 0, অচল অবস্থা হতে ত্বরণ এ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইভাবে লিখলাম। ওকে, এখন আসো বেগ ভি ইজ ইকুয়াল টু 72 কিলোমিটার পার আওয়ার, তাই না, এরকম দেওয়া আছে। তো এটাকে আমরা যদি মিটার পার সেকেন্ড করতে চাই তাহলে 72 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600। ওকে, তো আমরা এটা কাটাকাটি করলাম, এটা কাটাকাটি করলাম, 34 দুগুণ 72, তার মানে আমাদের আসতেছে আসলে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এখন আসো তাহলে আমরা জানি কি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে আমাদের ভিটা কত দেওয়া আছে 20, ইউ কত 0, এ কত 4, এ 4 না কত 5, সরি এ হচ্ছে 5 ইন্টু টি, তাহলে দেখো 20 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 4, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে 4 সেকেন্ড, 4 সেকেন্ড সময় লাগবে। কত সময় লাগবে 4 সেকেন্ড, তাহলে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 4 সেকেন্ড। ঠিক আছে, 7 নাম্বার ম্যাথ, যদি 5y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 50 রেখাটি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax পরাবৃত্তের একটি স্পর্শক হয় তবে তার ফোকাস কত। আমরা জানি যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই পরাবৃত্তের ফোকাস হচ্ছে আমাদের a,0। তাহলে এখন আমাদের মেইন কাজটা হচ্ছে কি এর মান বের করা। এর মান বের করার জন্য তোমাকে এখানে একটা কথা বলে দিছে যে y ইজ ইকুয়াল টু এই 5 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 1/5x প্লাস 10, তাই না। আমরা একটা কনসেপ্ট কিন্তু পড়ে আসছিলাম, সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c সরল রেখাটি y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax পরাবৃত্তের স্পর্শক তখনই হবে যখন c ইজ ইকুয়াল টু কি হবে a/m। এখন খেয়াল করো এখানে সি এর মানটা কত, সি এর মান হচ্ছে 10, এর এই যে এটা হচ্ছে সি 10, এর মান আমরা জানি না সেটাই বের করতে চাচ্ছি, ডিভাইডেড বাই এম এর মান কত 1 ডিভাইডেড বাই 5, 5 দুগুণা 10, সুতরাং এর মান কত আসলো আমাদের 2। এই যে এর মান আমরা পেয়ে গেছি, তাহলে ফোকাস হচ্ছে 2,0, এটা আমাদের বি নাম্বার অপশনে দেওয়া আছে, 7-এর অ্যান্সার হবে হচ্ছে বি। তারপরে আসো 8 নাম্বার যে ম্যাথটা আছে, সেই ম্যাথটাও ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এইখানে জাস্ট সেম হুবহু একই ম্যাথ এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। এইখানে জাস্ট 18তম বলছিল, এখানে জাস্ট 18তম বলছে, আর ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে 20তম বলছিল।
আচ্ছা, y ইজ ইকুয়াল টু 1/x এর nতম অন্তরীকরণটা কিন্তু আমরা সবাই পড়ে আসছি। y এর এই ফাংশনের nতম অন্তরীকরণটা হচ্ছে, nতম অন্তরীকরণ মনে রাখা খুব জরুরি, তাহলে আমাদের জন্য ম্যাথ করাটা সহজ হয়ে যায়। -1 n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার n প্লাস 1। তো এইখানে দেখো কতবার করতে বলছে, 18 বার, তার মানে n এর মান হচ্ছে 18, তাহলে 18 ইজ ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 18, পাওয়ারটা হচ্ছে জোর, তাহলে এটা প্লাস হয়ে যাবে 18 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 18 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 19। এইটা তোমাদের এ নাম্বার অপশনে ছিল, সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে এ। এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে এ। তারপরে 9 নাম্বার যে ম্যাথটা আছে, এটা একদম বাচ্চাদের ম্যাথ, খুবই সহজ ম্যাথ, বলবিদ্যা থেকে। 3 নিউটন ও 5 নিউটন মানের বল দুইটি এক বিন্দুতে পরস্পর বিপরীত দিকে কাজ করে। তো দুইটা বল যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে, তখন তাদের লব্ধির মানটা হয় হচ্ছে সর্বনিম্ন। লব্ধির মানটা কি হয়? সর্বনিম্ন। সেই মানটা আর মিনিমাম বের করার ফর্মুলাটা কি? বড় বল থেকে ছোট বলটা বাদ দিতে হয়। এখানে বড় বলের মান কত? 5 নিউটন, ছোট বলের মান কত? 3 নিউটন। 5 নিউটন মাইনাস 3 নিউটন ইজ ইকুয়াল টু 2 নিউটন। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 2 নিউটন, যেটা তোমাদের বি নাম্বার অপশনে দেওয়া আছে। 10 নাম্বার যে ম্যাথটা আছে, কে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস কে প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 মূলদ্বয়ের যোগফল ও গুণফল সমান হলে, মানে একটা দ্বিঘাত সমীকরণে বলে দিছে মূলদ্বয়ের যোগফল আর গুণফল সমান, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এখান থেকে তোমাকে কে এর মান বের করতে বলছে। একটা বৈশিষ্ট্য বলে দিছে দ্বিঘাত সমীকরণে, যে এই দ্বিঘাত সমীকরণে মূলদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আলফা বিটা, মূলদ্বয়ের যোগফল আর গুণফল সমান। তো আলফা প্লাস বিটা, এটা মানে আমরা কি জানি? মাইনাস বি বাই এ, তাহলে এখানে একটা মাইনাস দাও। বি কত এখানে দেখো? বি হচ্ছে 8, মাইনাস বি ডিভাইডেড বাই এ কত? এ হচ্ছে কে, মাইনাস বি বাই এ ইজ ইকুয়াল টু মূলদ্বয়ের গুণফল আমরা কি জানি? সি ডিভাইডেড বাই এ। এখানে সি এর মান কত? কে প্লাস 2 ডিভাইডেড বাই এ এর মান কত? কে। এই কে আর এই কে ক্যান্সেল হয়ে গেল, কে প্লাস 2 ইজ ইকুয়াল টু -8, সুতরাং কে এর মান আসতেছে হচ্ছে -10। প্লাস 2টা এই পাশে নিয়ে আসলে -2, -8 আর -2 হচ্ছে -10। খুবই সহজ একটি ম্যাথ, তাই না? তাহলে কে এর মান হচ্ছে -10। এটা তোমাদের বি নাম্বার অপশনে দেওয়া ছিল, বি নাম্বার অপশনে দেওয়া ছিল। আচ্ছা, 11 নাম্বার যে ম্যাথটা আছে, 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্স 3টা তোমাকে আসলে গুণ করতে বলে নাই, সহজ করে দিছে যে ম্যাট্রিক্সের মাত্রা হবে কত, মানে এই এই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে, যেখানে তোমাকে এ বি এবং সি ম্যাট্রিক্স দেওয়া আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2, বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3 এবং সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 1/3, তাই না? সরি, সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/1, 3/1। এখন আসো, আমাকে কি বের করতে বলছে? এ বি। প্রথমে আগে আমরা এ বি গুণ করি। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়েছে, ম্যাট্রিক্স দুটা গুণ করা যাবে, গুণ করলে যে নতুন ম্যাট্রিক্স পাবো তার মাত্রা হবে 2/3। এবং এখানে সি ম্যাট্রিক্সের সাথে গুণ করতে হবে, সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/1। এই দুইটা তুমি যদি গুণ করো, 3, এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হয়েছে, গুণ করা যাবে, গুণ করার ফলে যে মাত্রাটা পাবো সেটা হচ্ছে আমাদের 2/1। সুতরাং এটার অ্যান্সার হবে হচ্ছে 2/1, যেটা তোমাদের এ নাম্বার অপশনে দেওয়া ছিল, এ নাম্বার অপশনে দেওয়া ছিল। আচ্ছা, 12 নাম্বার যে ম্যাথটা আছে, দেখো কি বলছে, একটু মুছে গেছে আর কি। যদি এক্স একটা ভেক্টর বলে দিছে, ওয়াই একটা ভেক্টর বলে দিছে, তবে ওয়াই ভেক্টরের উপর এক্স ভেক্টরের স্কেলার অভিক্ষেপ আমরা এইভাবে মনে রাখি যে যার অভিক্ষেপ তার কস থিটা, যার অভিক্ষেপ তার কস থিটা। তার মানে তোমাকে আসলে এখানে এক্স ভেক্টরের অভিক্ষেপ বের করতে বলছে, তার মানে এখানে হবে হচ্ছে এক্স কস থিটা। কি হবে? এক্স কস থিটা। এখন আমরা তো সবাই এই বিষয়টা জানি, মানে এক্স কস থিটার মান বের করতে হবে। এক্স ডট ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ভেক্টরের মান, ওয়াই ভেক্টরের মান, তাদের মধ্যবর্তী কোণের কোসাইন, কস থিটা। তাহলে আমি এখান থেকে কার মান বের করব? এক্স কস থিটা। তাহলে এক্স কস থিটা, এইটা মানে আমি আসলে কি বলতে পারি? এক্স ডট ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ভেক্টরের মান। এখন জাস্ট তুমি মান বের করো, ক্যালকুলেশন করো, শেষ হয়ে যাবে। এক্স ডট ওয়াই যদি করো, 2 ইন্টু 3 কত হয়? 6, 4 ইন্টু 5 কত হইতেছে? 20, -6 ইন্টু -7 মানে হচ্ছে 42 ডিভাইডেড বাই ওয়াই ভেক্টরের মান কি হবে? √9x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে হচ্ছে +25 প্লাস 49। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসতেছে? এখানে আসতেছে 62 প্লাস 6 মানে হচ্ছে 68 ডিভাইডেড বাই √9
কত আসতেছে এখানে 25, তার মানে হচ্ছে আমাদের 74, তাই না? 74 প্লাস 9 মানে হচ্ছে 83। তাহলে এখানে আসতেছে হচ্ছে 83। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 68 ডিভাইডেড বাই √83। যেই অপশনটা আসলে তোমাদের এখানে আমি অপশনটা লিখি নাই, এটা মেবি এ নাম্বার অপশনে ছিল। এটা সম্ভবত তোমাদের এ নাম্বার অপশনে থাকার কথা, যদি ভুল না করে থাকে। এটা দেখে নিও একটু কত নাম্বার অপশনে আছে। 13 নম্বর যে প্রশ্নটা আছে, খুবই সহজ একটা প্রশ্ন। মূল বিন্দুগামী এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্নকারী রেখার সমীকরণ কোনটি? তো আমরা জানি যে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে y mx। এটা হচ্ছে মূল বিন্দুগামী। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে m এর মান বের করা। m এর মান বের করার জন্য তোমাকে একটা কথা বলে দিছে, সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ওই সরলরেখার ঢাল বলা হয়, অর্থাৎ ঢাল m tan থিটা। তো এখানে কি হবে tan 60 ডিগ্রির মান কত √3। তাহলে আমাদের কত আসতেছে y √3x। তাহলে আমাদের অ্যান্সার কত হবে √3x - y 0। এইভাবে অপশনে দেওয়া ছিল √3x - y 0, যেটা তোমাদের এ নাম্বার অপশনে দেওয়া ছিল। আচ্ছা, 14 নাম্বার ম্যাথটা দেখো কি বলছে। এটাও একটা সরলরেখা থেকে আসা ম্যাথ। কে এর মান কত হলে এই দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হবে? তো আমরা এই কনসেপ্টটা কিন্তু জানি যে দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে দুইটা সরলরেখার যদি ঢাল সমান হয়, আর দুইটা সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে ঢাল দ্বয়ের গুণফল -1 হয়। তাহলে আমি যদি প্রথম সরলরেখার ঢাল বের করি, সেটা হচ্ছে -k-1 ডিভাইডেড বাই k+1। মানে সরলরেখার সাধারণ সমীকরণ থেকে ঢাল বের করার সূত্র কি? -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তাহলে দ্বিতীয় সরলরেখার ঢাল কত? -x এর সহগ মানে হচ্ছে 7 ডিভাইডেড বাই y এর সহগ হচ্ছে 9। ঠিক আছে? তো এই মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, দুইটা সমান কেন লিখলাম? কারণ বলে দিছে হচ্ছে সমান্তরাল। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি 9k - 9 = 7k + 7। তো দেখো ক্যালকুলেশন করলে এইখানে আসতেছে হচ্ছে 2k = 16। সুতরাং k কত আসতেছে 8। অর্থাৎ k এর মান 8 হলে এই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে, যেটা তোমাদের বি নাম্বার অপশনে ছিল। কত নাম্বার অপশনে? বি নাম্বার অপশনে ছিল। ওকে, ফাইন। পরের যে ম্যাথটা আছে, পরের ম্যাথটা বলছে বৃত্ত থেকে আসা একটি ম্যাথ। একটা বৃত্তের সমীকরণ দিয়ে বলছে যে এই বৃত্তে x = 2 সরলরেখাটি আসলে এই বৃত্তের কি স্পর্শক নাকি ছেদক, এরকম অপশন দেওয়া ছিল। তো খেয়াল করো, আমি যদি এইখানে বলি এই বৃত্তের সমীকরণে জি এর মান কত? 0। এফ এর মান কত ভাই? এফ এর মান হচ্ছে -3, সি এর মান হচ্ছে 5। তো আমরা জানি কোনো একটা সরলরেখা তখনই কোনো একটা বৃত্তের স্পর্শক হবে যখন কেন্দ্র থেকে রেখার উপর লম্ব দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,3 এবং ব্যাসার্ধ r √g² 9 প্লাস এফ জি তো নাই, সেই জন্য লিখলাম না, প্লাস f² 9 - c 5, 9 - 5 4। তাহলে ব্যাসার্ধ আসতেছে 2। তাহলে চলো আমরা কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব বের করি। কেন্দ্র থেকে রেখার উপর লম্ব দূরত্ব বের করি। কত কেন্দ্র বলছে? 0,3। যদি এটা ব্যাসার্ধের সমান হয় তাইলেই হবে আমাদের অ্যান্সার। কেন্দ্র থেকে রেখার উপর লম্ব দূরত্ব d চলো d x এর জায়গায় কত বসাবো? 0। তাহলে এখানে আসলো -2 ডিভাইডেড বাই √a² + b² মানে হচ্ছে 1। √1 মানে 1। দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, মডুলাস। দেখো কেন্দ্র থেকে রেখার উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান আসছে, সুতরাং x = 2 এই রেখাটি হচ্ছে বৃত্তটির একটি স্পর্শক। অথবা তুমি যদি মোটামুটি একটা চিত্র অঙ্কন করতে পারো, তাহলেও তুমি বুঝতে পারবা যে এই সরল রেখাটা x = 2 সরল রেখা এই বৃত্তের একটা স্পর্শক। কিভাবে? দেখো এই বৃত্তের কেন্দ্র কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে y অক্ষের উপর অবস্থিত, কারণ এখানে x নাই। কেন্দ্রে ভুজের মানটা হচ্ছে 0 এবং ব্যাসার্ধ হচ্ছে 2। তার মানে বৃত্তটা কিন্তু আসলে এরকম, যার ব্যাসার্ধ হচ্ছে 2। খেয়াল করো, এইটা হচ্ছে কেন্দ্র হচ্ছে 3,0, ব্যাসার্ধ হচ্ছে 2। তার মানে এই অংশটা হচ্ছে কি তার ব্যাসার্ধ। আচ্ছা, খেয়াল করো, দেখো x = 2 এটা কোন অক্ষের সমান্তরাল সরলরেখা? y অক্ষের সমান্তরাল সরলরেখা। সেটা কত একক দূরে? 2 একক দূরে। তাহলে এইটা হচ্ছে আমাদের x = 2। এই জিনিসটা কি আমাদের ব্যাসার্ধ ছিল না? চিত্র দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে x = 2 সরলরেখাটি হচ্ছে এই বৃত্তের একটা স্পর্শক। 16 নম্বর যে ম্যাথটা আছে, একজন লোকের 7 জন বন্ধু আছে। লোকটি তার এক বা একাধিক বন্ধুকে দাওয়াত করার উপায় কত? খুবই সহজ একটা ম্যাথ, তাই না? তার বন্ধু আছে কতজন? 7 জন।
তো সে মনে করলো সে একজনকে দাওয়াত করবে, তো 7 জনের মধ্যে থেকে সে একজনকে বাছাই করতে পারে 7C1 উপায়। তার যদি মনে হয় 2 জনকে দাওয়াত করবে তাহলে 7C2 উপায়, এক বা একাধিক বলছে, সেটা 7C3 হইতে পারে, 7C4ও হইতে পারে, 7C5ও হইতে পারে, 7C7ও 6ও হইতে পারে, 7C6। আবার চাইলে সে 7 জনের মধ্যে 7 জনকেই দাওয়াত করতে পারে, এক বা একাধিক যেহেতু বলে দিচ্ছে, জাস্ট এদের যোগফল, মানে একদম সহজ বেসিক কনসেপ্ট দিয়ে করলে এটা একদম সহজভাবে করলে। 7C1 এর মান তোমরা সবাই জানো, 7C1 এর মান হচ্ছে 7। 7C2 এর মানটা কেমন বের করার সিস্টেম হচ্ছে 7 ইন্টু 6, মানে 7 থেকে শুরু করব, 2 যেহেতু আছে এক করে কমে 7 ইন্টু 6, এই যে দুইটা লিখবো, ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, জাস্ট একটু মানগুলো বের করা দেখাই, 3 গুণা 6, তার মানে 7C2 এটার মান হচ্ছে তোমার 21। সেম ভাবে 7C3 পারবা না বের করতে, এখন 7C3 কি হবে, 7 ইন্টু 6, 3 বার যাব, ইন্টু 5 ডিভাইডেড বাই এখানে হবে 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, তাহলে এই 6 আর এই 6 কাটাকাটি চলে গেল, তাহলে এখানে আসলো 35। বাকিগুলো বের করবো না, কেন বের করবো না দেখো, 7C4 যে কথা, 7C4 যে কথা, 7C, এই যে আমরা কিন্তু এটা পড়ে আসছি, NCR যে কথা, NC N মাইনাস আর কিন্তু একই কথা, এই দুটা মান কিন্তু সমান, এই সূত্রটা আমরা পড়ে আসছি। তো দেখো 7C4 যে কথা, 7C7 মাইনাস 4 মানে কত হয়, 7C3 একই কথা, তাহলে 7C3 এর মান আমরা বের করছি, তাহলে এখানে কত 35 প্লাস 7C5 যে কথা, 7C2 সেম কথা, তার মানে এখানে হবে 21। 7C6 যে কথা, 7C6 যে কথা, 7C7 মাইনাস 6 মানে হচ্ছে 7C1 সেম কথা, তাহলে এখানে কত হবে 7, আর 7C7 এটা মানে হচ্ছে 1, এটা তোমরা জানো। তো আমরা যদি যোগ করি 35 আর 35 যোগ করলে হয় কত, 70, 70 আর 7 77, 1 78, 78 আর হচ্ছে 7 85, 85 আর 42 তাহলে হয় হচ্ছে 127, টোটাল যোগ করলে আসতেছে হচ্ছে আমাদের 127। খুবই সহজ ম্যাথ, যেটা কত নাম্বার অপশনে ছিল তোমাদের, বি নাম্বার অপশনে ছিল, বি নাম্বার অপশনে ছিল। তো চলো আমরা পরবর্তী ম্যাথটা দেখে ফেলি কি বলছে। দেখো ফাংশন থেকে আসছে ডোমেন রেঞ্জ, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ডোমেন রেঞ্জ, এখান থেকে প্রশ্ন আসে। এই ফাংশনটার, এই মডুলাস ফাংশনের কি বের করতে বলছে, ডোমেন। খেয়াল করো, ডোমেন হচ্ছে একটা ফাংশনে তুমি যে মানগুলো ইনপুট দিতে পারবা, এই ফাংশনে তুমি এক্স এর মান যা খুশি তাই বসাতে পারবা, এক্স এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটা কি সংজ্ঞায়িত, এক্স এর সকল বাস্তব, যে কোনো বাস্তব মান তুমি এখানে বসাতে পারো, কোনো সমস্যা নেই, এক্স এর যে কোনো মান বাস্তব মান তুমি বসাতে পারো, তার মানে ডোমেন হবে হচ্ছে আর, অর্থাৎ সকল বাস্তব সংখ্যা। আর ইনপুট দেওয়ার পর আউটপুট যেগুলো পাবা সেটাই হবে কি, রেঞ্জ। আচ্ছা আমাকে একটা কথা বলো, যে এই মডুলাস ফাংশন, এই মডুলাস ফাংশনের ভিতর থেকে কখনো কি নেগেটিভ পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব না, কারণ নেগেটিভ হইলেও সেটা কি হয়ে যাবে, আলটিমেটলি পজিটিভ হয়ে যাবে। তার মানে আমরা প্রথমেই বলতে পারতেছি যে এই মডুলাসের ভিতর থেকে কখনো নেগেটিভ পাওয়া সম্ভব না, কখনো কি নেগেটিভ পাওয়া সম্ভব না। তাহলে নেগেটিভ কখনো আমরা আউটপুট হিসেবে এখানে কখনোই কি পাবো না, নেগেটিভ মান পাবো না, তাহলে সব নেগেটিভ মান বাদ গেল, নেগেটিভের পর কত আছে, 0, এখানে কি আমরা 0 পাবো? অবশ্যই পাবো। যেমন আমরা যদি 7/3 বসাই তাহলে কত পাবো, 0 পাবো। তার মানে এটা শুরু হবে হচ্ছে 0 থেকে, এরপরে এক্স এর মান যত বাড়াইতে থাকবো মানটা তত বাড়তে থাকবে, আবার যত কমাইতেও থাকবো তখনও মানটা বাড়তে থাকবে, কারণ কমাইলে মডুলাসের কারণে সেটা পজিটিভ হয়ে যাবে। তাহলে 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত 0 পাবা, থার্ড ব্র্যাকেট, অসীমানাকে ফার্স্ট ব্র্যাকেট। এটা কত নাম্বার অপশনে ছিল, এটা ছিল হচ্ছে ডি নাম্বার অপশনে। ত্রিকোণমিতিতে এই ম্যাথটা দেখো, একদম পানির মতো সহজ একটি ম্যাথ ত্রিকোণমিতিতে, সেটা হচ্ছে দেখো জাস্ট এখানে লসাগু নিলেই হয়ে যায়। দেখো এই লসাগু না, 1 প্লাস কজ এ ইন্টু সাইন এ, লসাগু নিলে হয়ে যাচ্ছে, তাহলে সাইন এ আর সাইন এ গুণ করলে কি হয়, সাইন স্কোয়ার এ, প্লাস কজ এর সাথে যদি এটা গুণ করো, দেখো কজ এর সাথে এটা গুণ করলে হয় কজ এ, কজ এ আর কজ এ গুণ করলে হয় কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটার মান হচ্ছে 1, তাহলে এখানে থাকলো হচ্ছে 1 প্লাস কজ এ, আর নিচে আছে হচ্ছে সাইন এ ইন্টু 1 প্লাস কজ এ। তো 1 প্লাস কজ এ 1 প্লাস কজ এ ক্যান্সেল হয়ে গেল, 1/সাইন এ, যেটা মানে হচ্ছে কোসেক এ। কত নাম্বার অপশনে দেওয়া ছিল এটা, এ নাম্বার অপশনে দেওয়া ছিল। তো চলো আমাদের লাস্ট যে দুইটা ম্যাথ আছে সেই দুইটা ম্যাথও সলভ করে ফেলি। 19 নাম্বার যে ম্যাথটা আছে দেখো, এইটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। তো ডিফারেন্সিয়েট করার আগে চলো আমরা একটু সুন্দর করে একটু সাজাই লিখি। যেমন আমরা tan ইনভার্স cot x কে আমরা আসলে কি লিখতে পারি, tan π/2 - x, এটা লেখা যায় না, কারণ আমরা জানি tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানে কি cot থিটা, প্লাস
কট ইনভার্সটা থাকলো, তাহলে tan x কে কি লেখা যায়? কট পাই বাই টু মাইনাস এক্স, কট পাই বাই টু মাইনাস এক্স। তাহলে আসলে আমাদের পুরাটার সামনে কত আছে? ddx। তাহলে বিষয়টাকে ক্যালকুলেশন করলে দেখো ডিফারেন্সিয়েশন করা সহজ হয়ে যায়। এটা মানে হচ্ছে আমাদের থাকলো হচ্ছে পাই বাই টু মাইনাস এক্স, প্লাস এখানেও থাকলো হচ্ছে পাই বাই টু মাইনাস এক্স। তাহলে আসলে আমাদের পুরো বিষয়টা থাকলো হচ্ছে পাই বাই টু প্লাস পাই বাই টু মানে হচ্ছে পাই মাইনাস টয়েস এক্স। এইটার ডিফারেন্সিয়েশন বের করতে বলছে। তো চলো, যে কোনো ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন জিরো, মাইনাস টয়েস এক্স, এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস টু। তাহলে এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে মাইনাস টু। এটা কত নাম্বার অপশনে দেওয়া ছিল? ডি নাম্বার অপশনে দেওয়া ছিল। অনেকেই ভুল করে এই ম্যাথটার অ্যান্সার জিরো লিখে আসছে, অনেকেই ভুল করে খেয়াল করে নাই। অনেকে মনে করছে এটা মনে সূত্র ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স এর একটা সূত্র ছিল আর কি, পাই বাই টু। অনেকে পাই বাই টু ধরে জিরো অ্যান্সার দিয়ে আসছে। আচ্ছা, লাস্ট যে ম্যাথটা 20 নাম্বার যে ম্যাথটা আছে, এটা আমি কোশ্চেনের মধ্যে একটু ঝাপসা ছিল আর কি, এটা নিয়ে একটু কনফিউশন আছে এবং ম্যাথটা ভুলও থাকতে পারে যতদূর আমার ধারণা আর কি। অপশন দেখে আমি মোটামুটি বুঝতে পারছি যে এরকম হওয়ার কথা ম্যাথটা। তারপরে আমরা যখন ভালোভাবে প্রশ্নটা পেয়ে যাব তখন বুঝতে পারবো মেবি 20 নাম্বার কোশ্চেনে ভুল ছিল। আচ্ছা, এক্স ইকুয়াল টু জিরো বসাইলে আমাদের অনির্ণয় ফরম্যাটে চলে আসে। লাপিটাল রুলসটা ইউজ করবো। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে টু এক্স, কস টু এক্স এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস টু সাইন টু এক্স, কস থ্রি এক্স প্লাস থ্রি সাইন থ্রি এক্স। আবারও যদি জিরো বসাই তাহলে আবারও অনির্ণয় ফরম্যাটে আসে। তাহলে আবারও ডিফারেন্সিয়েশন করব। টু এক্স এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে টু, এখানে হইতেছে মাইনাস ফোর কস টু এক্স, আর এখানে হইতেছে প্লাস নাইন কস থ্রি এক্স। এখন যদি জিরো বসাও, আর সরি এখানে টু এক্স এটার ডিফারেন্সিয়েশন কিন্তু টু হবে। হ্যাঁ, একটু ভুল লিখছি, টু এক্স এর ডিফারেন্সিয়েশন কত হবে? টু হবে। আচ্ছা, এখন যদি বসাও জিরো তাহলে এখানে আসতেছে টু, কস জিরোর মান কত? ওয়ান, তাহলে মাইনাস ফোর প্লাস নাইন মানে হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই টু। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই টু। তো আমরা বলতে পারি এখানে যে 20টা যে কোশ্চেন ছিল সব কোশ্চেনই একদম সহজ সহজ কোশ্চেন ছিল। তো আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে। ইনশাল্লাহ পরবর্তী অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এমসিকিউ সলভ ক্লাস নিয়ে আবারও আমরা উপস্থিত হব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সবার পরীক্ষা ভালো হোক, সুন্দর হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।